প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রস্তুতি পর্ব আমরা শুরু করেছি তার আজকে 17 নম্বর ক্লাস। অলরেডি আমরা বেশ কিছু ক্লাস দিয়েছি, আশা করছি সেই সব ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই দেখেছো। এবং আমরা যে ক্লাসগুলো করাচ্ছি তার যে পিডিএফ তোমরা অনেকেই চেয়েছিলে, তো সেই পিডিএফ কিন্তু আমরা সেল করছি। তো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনে আমি তোমাদের নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করলেই কিন্তু সেই পিডিএফ পেয়ে যাবে। এবং এই পিডিএফ তোমাদের জন্য প্রস্তুতির কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হবে, স্তম্ভ হবে। এবং এটার প্রাইসও খুব কম রাখা হয়েছে, অনলি 99 রুপিস। তো তারা আর শেষ মুহূর্তে যারা মক ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মক ইন্টারভিউয়েরও কিন্তু এবং ডেমনস্ট্রেশন কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো সেটার জন্য আমাদের ফিজ রাখা হয়েছে 1500 টাকা মাত্র। তো তোমরা যদি সেগুলো নিতে চাও তাহলে ডেসক্রিপশনে তোমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করলেই তোমাদেরকে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো যে কোনো বিষয়ে বিস্তারিত জানার জন্য। আজকে আমাদের আলোচনার টপিক থাকবে আগে লাস্ট আমরা আলোচনা করেছিলাম 5E মডেল। আজকে আমরা প্রথমেই যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে পিকক মডেল। তো পিকক মডেল প্রাথমিক শিক্ষার মূল্যায়ন পদ্ধতি একটা, যেটাকে বলা হয় সিসিই। তো প্রথমত দেখো পিকক মডেল কী জিনিস। দেখো, পিকক মডেল হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ শিশুদের সামগ্রিক মূল্যায়ন, মানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন, সিসিই। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন করার জন্য যে 5টি সূচক বা ইন্ডিকেটার্স নির্ধারণ করেছে সেগুলোকেই একটি ময়ূরের পেখমের সাথে তুলনা করা হয়েছে এবং ময়ূরের পেখমের যে 5টি পালকের মাধ্যমে প্রকাশ করা হয়। এইটাকেই বলা হচ্ছে তোমার পিকক মডেল। এই পিকক মডেলের যদি তুমি থিঙ্ক দেখো তাহলে এভ্যালুয়েশন বিয়ন্ড পেন অ্যান্ড পেপার, যে আমরা এভ্যালুয়েশন করব সেটা উইথাউট পেন পেপারসে আমরা করব। এর যে 5টা ইন্ডিকেটার্স রয়েছে সেগুলো হচ্ছে পার্টিসিপেশন অংশগ্রহণ, প্রশ্নকরণ কোয়েশ্চেনিং, এলাবোরেট ব্যাখ্যা করা, সহমর্মিতা এবং নান্দনিকতা। এই 5টি সিসিই মডেলের মধ্যে কিন্তু এই ময়ূরের 5টি পেখমের বা সূচকের সন্দেহে কিন্তু তুলনা করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে 5টি ইন্ডিকেটার্স রয়েছে বা 5টি সূচক, এর 5টি সূচকের থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। তো সেই 5টি সূচক কিন্তু আমি বিস্তারিত আজকের এই ক্লাসে তোমাদের কিন্তু আলোচনা করে দেব। প্রথম যেটা দেখতে পাবো 5টি সূচকের মধ্যে সেটা হচ্ছে পার্টিসিপেশন। পার্টিসিপেশন কি, বা পার্টিসিপেশন হচ্ছে শিক্ষার্থী ক্লাসের যে আলোচনায় অংশগ্রহণ করছে বা খেলাধুলায় বা গ্রুপে কাজ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, এইটাকে আমরা বলছি পার্টিসিপেশন। পরবর্তীতে আমরা দেখব কোয়েশ্চেনিং এবং এক্সপেরিমেন্টেশনস, প্রশ্নকরণ এবং অনুসন্ধান। এখানে আমরা দেখব যে সে কি নতুন কিছু জানতে প্রশ্ন করছে, সে কি নিজে হাতে কলমে এক্সপেরিমেন্ট করতে শিখছে, কিছু করে শিখতে চাইছে কি না, এই সংক্রান্ত আমরা জিনিস দেখতে পাবো এক্সপেরিমেন্টাল এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ইন্টারপ্রিটেশন এবং অ্যাপ্লিকেশন, ব্যাখ্যা এবং প্রয়োগের সমর্থ। পড়া বিষয়টি সে নিজের বুঝিয়ে বলতে পারছে কিনা, বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারছে কিনা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তার প্রয়োগের কতটা কী হচ্ছে, যেটা আমরা পড়িয়ে দিলাম সে আদেও কিছু নিতে পারছে না সেরকম না, সে কতটা ধরতে পারছে, কতটা নিতে পারছে, এইটাকে বলবো ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা এবং অ্যাপ্লিকেশন। পরবর্তীতে যেটা পাবো আমরা সেটা হচ্ছে এমপ্যাথি, কোঅপারেশন, সহমর্মিতা এবং সহযোগিতা। দেখো, একটা শিক্ষকের প্রত্যেকের ছাত্রের প্রতি অবশ্যই তাকে সহমর্মিতা এবং তাকে কোঅপারেটিভ হতে হবে, সহযোগিতাশীল হতে হবে, তা না হলে কিন্তু সেখানে পড়ানো সম্ভবই না। এবং সেখানে দেখতে হবে অন্য বন্ধুদেরকে সে কতটা সাহায্য করছে, টিফিন ভাগ করে নিচ্ছে কিনা, সবার প্রতি সহানুভূতির আচরণ করছে কিনা, এগুলো তার বেসিসে তাকে জাজমেন্ট করা হবে। নেক্সট হচ্ছে অ্যার্টিস্টিক এবং ক্রিয়েটিভ এক্সপ্রেশন, নান্দনিকতা এবং সৃষ্টিশীলতা। সে নিজের ছবি আঁকা, গান গাওয়া, নাচ, মাটির কাজ, হাতের কাজের মাধ্যমে নিজের ভাব প্রকাশ করতে পারছে কিনা, এই জিনিসগুলো নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার মধ্যে আসছে। কিছু আমরা প্রাসঙ্গিক কোশ্চেন্স বা ওয়ান লাইনার আলোচনা করে নিই তোমাদের এই পিকক মডেল থেকে।
দেখো, প্রতীক ময়ূরকে নেওয়া হয়েছে। ময়ূর কেন নেওয়া হয়েছে? ময়ূর একটি ভারতের, তোমরা জানো, জাতীয় পাখি, এবং এর যে বিভিন্ন রং শিশুদের কিন্তু বৈচিত্র্যময় এবং প্রতিভাকে নির্দেশন করে। সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাভ্যালুয়েশন, নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি। কিন্তু এখানে কি হয়, এখানে গ্রেডিং দেওয়া হয়, ABCD করে কিন্তু গ্রেডিং দেওয়া হয়, এবং বছরে 3বার সামেটিভ এবং সারা বছর ধরে চলে ফর্মেটিভ, এগুলো করা হয়। এবং এখান থেকে কিছু তোমাদের কোয়েশ্চেন্স আমি করছি, মানে যেগুলো আসার সম্ভাবনা আছে পিকক মডেল থেকে, সেগুলো বলিয়ে দিই তোমাদের। প্রথম, পিকক মডেল কি? হোয়াই ইট ইজ কল্ড পিকক মডেল? এটাকে পিকক মডেল বলা হয় কেন? এর উত্তর আমি আগেই দিয়েছি। তো পিকক, দেখো, ময়ূরের পেখমে অনেক রং আছে। তো যেমন প্রতিটি শিশুর মধ্যেও নানা প্রতিভা আছে। তো সেই প্রতিভাগুলোকে, এইটাকে কি করা হয়েছে, 5টি মডেলে শিশুর ভিন্ন ভিন্ন গুণের সূচকের মূল্যায়ন করা হয়েছে, যা ময়ূরের পেখমের সাথে তুলনা করা হয়েছে। তাই একে বলা হচ্ছে পিকক মডেল। আচ্ছা, তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও, তো তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে তোমরা যদি পিডিএফে নিতে চাইছো, তাহলে এই যে স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা রয়েছে, এই নাম্বারের সাথে তোমরা কানেক্ট হতে পারো। এরপর দেখো, পরবর্তী কোয়েশ্চেন আমরা পাবো, যে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে সিসিইতে সহমর্মিতা ও সহযোগিতার সূচকটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এর আগে আমরা আলোচনা করেছি। লক্ষ্য করব শিশুটির গ্রুপ স্টাডির সময় অন্যদের সাহায্য করছে কি না, কেউ পড়ে গেলে তাকে তুলছে কি না, বা নিজের টিফিন বা পেন্সিল অন্যদের সাথে ভাগ করে নিচ্ছে কিনা। এসব আচরণ দেখেই আমি এই সূচকের মান কিন্তু নির্ধারণ করব। এর পরবর্তী হচ্ছে প্রশ্নকরণ এবং অনুসন্ধানের আগ্রহ। দেখো, এগুলো আমি অলরেডি আলোচনা করলাম, এই পোর্শনটাকে আমি আর নতুন করে আলোচনা করছি না। তো তোমরা এটাকে একটু দেখে নিও, তোমরা এই জিনিসটা একটু বুঝে নিও। বেশ, আমি পরবর্তী টপিক আলোচনা করব। এর পরবর্তী টপিক হচ্ছে যে SI অফিস, DI অফিস এবং CLRC, এই যে কটা রয়েছে, এরা কারা, এই বিষয় নিয়ে আজকের পরবর্তী টপিকে আমার আলোচনা থাকবে। প্রথমে দেখব যে SI অফিসের কাজ কী। দেখো, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন প্রশাসনিক কিন্তু স্তর রয়েছে, বিভিন্ন প্রশাসনিক কর্তা রয়েছে। সেই প্রশাসনিক স্তর এর মধ্যে একটা হলো যে SI অফিস। SI মানে হচ্ছে সাব ইন্সপেক্টর, DI মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের অফিস, এবং SI অফ স্কুল বা সাব ইন্সপেক্টর স্কুল হচ্ছে, ইনি হচ্ছেন সার্কেল বা চক্রের প্রধান। প্রাথমিক বিদ্যালয়গুলিকে সরাসরি তার অধীনে থাকেন। আর DI হচ্ছে, ইনি সমগ্র জেলার কিন্তু বিদ্যালয় শিক্ষার প্রশাসনিক প্রধান। আর CLRC হলো একটি সার্কেল বা একটি তোমার রিসোর্স সেন্টারের, সেখানে শিক্ষকদের মিটিং বা প্রশিক্ষণ করানো হয় কিন্তু CLRCর মাধ্যম দিয়ে। এবং এটার মূল বিষয় হচ্ছে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে হায়ারকি রয়েছে বা চেন কমান্ড রয়েছে, সেগুলোকে কিন্তু পরিচালনা করা। একজন শিক্ষকের চাকরি জীবন, বেতন, ছুটি, পদোন্নতি সব কিছুই কিন্তু এই অফিসগুলোর মাধ্যমেই কিন্তু নিয়ন্ত্রিত হয়। তাই এদের কাজ সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা কিন্তু থাকা দরকার। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাঠামোগুলো রয়েছে, সেটা হচ্ছে প্রথমে প্রাইমারি স্কুল তুমি পাবে, প্রথমে প্রাইমারি স্কুল, তারপরে SI অফ স্কুল, তারপরে DI পাবে, তারপরে DPSP পাবে, তারপর ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন বা মিনিস্টার বা শিক্ষা অফিস তুমি পাবে। এই হায়ারকিটা তোমাকে জানতে হবে। এবারে এগুলোর আমরা ফুল ফর্ম এবং বাংলা টার্ম দেখে নিই। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। বাংলা টার্মগুলো কিন্তু বারবার পরীক্ষায় কিন্তু অনেকবার জিজ্ঞাসা করেছে। যেমন ধরো, SI অফ স্কুল, এর পুরো নাম হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল। এবার SI দেখবে ফুডেরও SI হয়, SI পুলিশেরও SI হয়, কিন্তু এইটার মধ্যে এই SIটা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল। এটা কি পুরো নাম হচ্ছে, বাংলায় টার্ম হচ্ছে আবর বিদ্যালয় পরিদর্শক। DI কি? ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, জেলা বিদ্যালয় পরিদর্শক। CLRC সার্কেল লেভেল রিসার্চ সেন্টার, চক্র সম্পদ কেন্দ্র। DPSC এর পুরো নাম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এবং এদের কাজ দেখব আমরা। SI অফিস কী করে, একটা নির্দিষ্ট ব্লক বা সার্কেলে কাজ করে, এর এরিয়া থাকে। DI অফিস কিন্তু সমগ্র জেলা। কী ফাংশন? SI অফিস কিন্তু স্কুল পরিদর্শন, ইন্সপেকশন, একাডেমিক তদারকি করে।
ডিআই অফিসের মেন কাজ হচ্ছে স্যালারি, পেনশন, প্রশাসনিক অনুমোদন। রিলেশন কি থাকে? স্কুলের সাথে সরাসরি যোগাযোগ রাখেন এসআই অফিসরা, এবং এসআই অফিসের মাধ্যমে রিপোর্ট চান কিন্তু ডিআই অফিস, এটা কিন্তু মেন থাকে। এবং এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ আরও পয়েন্ট আছে। দেখো, একাডেমিক সুপারভিশন যেগুলো হয়, এসআই কিন্তু ভুল ধরেন না, তিনি ক্লাসরুমে গিয়ে পড়াশোনার মান উন্নয়নে পরামর্শ দেন। লিভ স্যাংশন, মানে তুমি যে লিভ স্যাংশন করবে, মানে যেটাকে বলছে তোমার শিক্ষকদের যে ক্যাজুয়াল লিভ, সিএল আমরা কথায় কথায় বলি, ক্যাজুয়াল লিভ বা সিএল বাদে অন্যান্য ছুটি যেমন মেডিকেল লিভ আবেদন এসআই হয়ে ডিআই বা ডিপিএসসিতে যায় কিন্তু। সিএলআরসি মিটিং মাসে একবার, বা সিএলআরসিতে শিক্ষকদের মিটিং হয়, মাসিক সভা হয়, যেখানে সরকারি নির্দেশিকা বিভিন্ন রকম জানানো হয়। কিছু সম্ভাব্য কোশ্চেন রয়েছে, তোমরা এগুলো দেখে নিও, এগুলো আমি সেই অর্থে আলোচনা করছি না। যদি কিছু গুরুত্বপূর্ণ পাই তাহলে আমি সেটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা আমাকে গুরুত্বপূর্ণ লাগছে। এখানে বলছে শিক্ষকের বেতনের যে বিল কোথায় তৈরি হয়। দেখো, বর্তমানে শিক্ষকদের বেতনের বিল মূলত IOSMS পোর্টালে প্রসেস হয়। এটি স্কুল থেকে সাবমিট করার পর এসআই অফিসে অনুমোদন হলে ফাইনাল অনুমোদন কিন্তু ডিআই অফিস থেকে দেওয়া হয়, এবং এরপর ট্রেজারিতে গিয়ে কিন্তু চূড়ান্ত অনুমোদন পাস হয়, এবং চূড়ান্ত অনুমোদন দেয় ডিআই অফিস। এরপর আমরা পরবর্তী টপিক দেখব টেক্সট বুক এবং দেয়ার নোমেনকালচার। তাদের বইয়ের যে বাচ্চাদের যে বইয়ের নামকরণ তার সার্থকতা নিয়ে আজকের টপিকের আলোচনা থাকবে, যে তাদের প্রত্যেকটা বইয়ের সার্থকতা কী রয়েছে। শিক্ষা পর্ষদ শিশুদের যে চাইল্ড সাইকোলজি সেটাকে বিচার করে কিন্তু বইগুলির নামকরণ করেছেন, এবং বইগুলির নামকরণ এমনভাবে রাখা হয়েছে যাতে শিশুরা ভয়ের বস্তু না করে বইগুলোকে নিজের আপন মনে করে। যেমন আমার বই নামটি শিশুদের মনে মালিকানা বোধ বা সেন্স অফ ওনারশিপ তৈরি করে কিন্তু। এই জিনিসগুলো কিন্তু তোমাকে ইন্টারভিউ সেকশানে কিন্তু বলতে হবে। এবং ইন্টিগ্রেটেড লার্নিং অ্যান্ড জয়ফুল এডুকেশন প্রাথমিক স্তরে বিশেষ করে ক্লাস 1 এবং 2 বিষয়ভিত্তিক আলাদা বইয়ের বদলে একটি বইয়ে কিন্তু সব বিষয়কে ভাষা, গণিত, ইংরেজি এবং একত্রিত করা হয়েছে, যাকে সমন্বয়ী শিক্ষণ বা ইন্টিগ্রেটেড লার্নিং বলা হয়। তোমাকে এটা জিজ্ঞাসা করতেই পারে যে সমন্বয়ী শিক্ষণ কী জিনিস, তখন তোমাকে বলতে হবে যে ক্লাস 1 এবং 2 বিষয়ভিত্তিক বই আলাদা না করে একটি বইয়েই ভাষা, গণিত, ইংরেজি এবং পরিবেশ সব কটাকেই এক জায়গায় করা হয়েছে। এবং এখানে আমরা কি কি বই পাবো? প্রাইমারি টেক্সট বুকে যে সহজ পাঠ পাবো, আমার বই আছে, আমার গণিত আছে, আমার পরিবেশ আছে, আর পাতাবাহার আছে, এবং প্রত্যেকটা বইয়ের নামকরণ তোমাকে কিন্তু জানতে হবে। ক্লাস 1-এ পড়ানো হয় আমার বই, যেটা হচ্ছে সমন্বয়ী পাঠ, বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশের সংমিশ্রণ। আর একটা হচ্ছে সহজ পাঠ কিন্তু ভাগ 1 পড়ানো হয়, যেটা বাংলা ভাষা ও সাহিত্যর জন্য করানো হয়ে থাকে। এরপর হচ্ছে তোমার হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন, যেটা স্বাস্থ্য ও শরীর শিক্ষার উপরে। ক্লাস 2-তে পাবো সেম আমার বই, যেটা সমন্বয়ী পাঠ, ইন্টিগ্রেটেড টেক্সট। তারপর হচ্ছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ, যেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। সহজ পাঠের আরও দুটো ভাগ আছে, তৃতীয় এবং চতুর্থ, যেটা আমাদের প্রাইমারি সেকশনে পড়ানো হয় না। তোমরা বিশ্বভারতীতে সেই বইটা যদি যোগাযোগ করো তাহলে হয়তো পেতে পারো তোমরা। তারপর হচ্ছে ক্লাস 3 তৃতীয় শ্রেণীতে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম যেটা বই পাবো সেটা হচ্ছে পাতাবাহার, যেটা হচ্ছে বাংলা সাহিত্য প্রথম ভাষা। তারপর হচ্ছে আমার গণিত এবং আমার পরিবেশ, যেটা ইভিএসে হয়েছে, এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, যেটা স্বাস্থ্য শারীর শিক্ষার উপর। বাটারফ্লাই, যেটা হচ্ছে দ্বিতীয় ভাষা ইংরেজির উপর হয়, ইংরেজি সেটা সাধারণত ব্যবহৃত হয়। ক্লাস 4 এবং 5-এর জন্য সেটা হচ্ছে বই যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 4-এর জন্য, সেটা হচ্ছে প্রথম দেখতে পাবো সেটা হচ্ছে পাতাবাহার দেখতে পাবো। পাতাবাহারে এটা হচ্ছে বাংলা সাহিত্যের উপর বই। তারপরে হচ্ছে ভাষা পাঠ, যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও নিমিত্তির জন্য। তারপর হচ্ছে আমার গণিতের জন্য। আমার পরিবেশ, যেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল আছে। হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন, স্বাস্থ্য শারীর শিক্ষা রয়েছে। এবার এই যে অলঙ্কারণ, যে সহজ পাঠ বইয়ের অলঙ্কারণ যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের সংবিধানে যিনি অলঙ্কারণ করেছেন নন্দলাল বসুর নাম দিয়েও তোমরা জানো যে একটা মেলা হয় বিশ্বভারতীতে, সেটা হচ্ছে নন্দ মেলা, যেটা আমরা অনেকে বলে থাকে।
বলে থাকে, তোমরা প্রত্যেকেই জানো সেই মেলা সম্বন্ধে, হয়তো অনেকে এসছো। দেখো কিছু কোয়েশ্চেন্স তোমাদের জন্য একটু বলে নিই, যে যেমন ধরো আমার গণিত, এই বইটির নাম আমার গণিত কেন রাখা হলো, বা অঙ্ক বই কেন রাখা হলো না, বা গণিত বই রাখা হলো না কেন, এটা তোমাদের জন্য কিন্তু একটা সহজ প্রশ্ন কিন্তু দেখবে। দেখো আমি আমার আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমি দীর্ঘদিন অঙ্কের উপর পড়িয়েছি বা পড়াই। তো সেখানে আমরা দেখতে পাই যে 100টার মধ্যে ধরো 95টা ছেলে এমন পাই যাদের কিন্তু ম্যাথ ফোবিয়া আছে, মানে গণিতের প্রতি ভয় আছে। 100টার মধ্যে প্রায় 90 থেকে 95টা যারা কিন্তু অঙ্ককে কিন্তু ভয় পায়। এবং দেখো অঙ্ক কিন্তু, তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, অঙ্ক কিন্তু একদমই ভয় পাওয়ার সাবজেক্ট কিন্তু নয়, যে অঙ্ককে ভয় পেতে হবে এমনটা কিন্তু নয়। তো অঙ্ক সেরকম কঠিনও নয়। তো এই অঙ্কটাকে যাতে যে বাচ্চাদের মানে দেখেই মনে না হয় যে এটা অঙ্ক, অঙ্ক মানেই বিরাট কঠিন, এই জিনিসটাকে দূর করার জন্যই কিন্তু তোমার বইটির নাম আমার গণিত। আমার শব্দের অর্থটা কি, যোগ করার ফলে শিশু জিনিসটাকে নিজের ভাবতে শুরু করে, যার ফলে এইভাবে নাম রাখা। এই বাসনগুলো যাতে এই ভীতিটা না কাজ করে, সেই জন্যই কিন্তু ম্যাথ ফোবিয়াটা, তার জন্য বইটির নাম রাখা হয়েছে কিন্তু তোমার আমার গণিত। সহজ পাঠ বইটা কেন এখনও সিলেবাসে রাখা হয়েছে? সহজ পাঠটাকে তো চেঞ্জ করে দেওয়া যেতে পারতো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ একটি বই নয়, এটি একটি আমাদের সংস্কৃতির অংশ। এর ভাষা অত্যন্ত প্রাঞ্জল ও ছান্দিক, যা আমাদের শিশুদের বাংলা ভাষার বুনিয়াদ তৈরি করতে সাহায্য করে। এছাড়া নন্দলাল বসুর ছবিগুলো কিন্তু আজও শিশুদের কল্পনা শক্তি বাড়ায়। এখান থেকে নন্দলাল বসুর এই যে ছবি সহজ পাঠে আঁকা আছে, এখান থেকে একটা কোশ্চেন হয় যে ছবিগুলো কালারিং নয় কেন, ছবিগুলো সাদা এবং কালো কেন, বিভিন্ন টাইপসের কালার দেওয়া যেতে পারতো। তো সেটার দেখো একটা কারণ আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তো যে ছবিগুলো কালারিং নয় কেন। এরপরে দেখো পাতাবাহার নামটির সার্থকতা কী। পাতাবাহার গাছে দেখো যেমন নানা রঙের পাতা থাকে, তেমনি এই বইটিরও নানা স্বাদের গল্প ও কবিতার সমাহার রয়েছে। তাই সাহিত্য ও গল্পের বই হিসাবে নামটি খুবই সার্থক ও আকর্ষণীয়। দেখো এখান থেকে আর সেরকম গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স নেই। এরপর তোমাদের যখন তোমরা ইন্টারভিউয়ে ঢুকবে, তোমাদেরকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স প্রায় করে হয়ে থাকে, যে তুমি নিজের সম্বন্ধে বলো, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। আপনি নিজের সম্বন্ধে যেটা জানুন সেটা বলুন। দেখো এখানে অনেকেই কিন্তু ইতিহাস ভূগোল অনেক কিছু বলতে লেগে যায়। দেখো তোমরা রিসেন্ট দেখেছো হয়তো ইন্টারভিউয়ের ইয়েগুলোকে, তো সেখানে মনে রাখবে তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য হার্ডলি তোমাদেরকে 3 থেকে 4 মিনিট সময় দেওয়া হবে। তুমি ধরে চলো 2 থেকে আড়াই মিনিট, তাহলে এই টোটাল 2 থেকে আড়াই মিনিট ইন্টারভিউয়ের মধ্যে যদি কম সময় হয়, আর ম্যাক্সিমাম তোমাকে 5 মিনিটের বেশি কিন্তু সময় পাবে না। তো তুমি তোমার ইন্ট্রোডাকশানটাকে খুব বেশি বড় করার দরকার নেই, তোমার ইন্ট্রোডাকশানটাকে যতটা সম্ভব হয় ছোট করতে হবে, যাতে তুমি আরও জিনিসগুলো এলাবোরেট করতে পারো। তো বেশি কিছু বলার দরকার নেই, কী কী বলবে সেগুলো আমরা বলে নিচ্ছি। দেখো ইন্টারভিউ ওনারা কিন্তু তোমার বললাম হিস্ট্রি জিওগ্রাফি শুনবে না। কমিউনিকেশান স্কিল, তুমি কিভাবে ইন্টারপ্রেট করছো, তোমার কনফিডেন্স কোন জায়গায়, আর তুমি শিক্ষকতার জন্য উপযুক্ত আছো কি না, এই 3টে পয়েন্টই তোমার কাছ থেকে কিন্তু শুনতে চান। এবং এখানে তোমাকে মোটামুটি খুব কম সময়ের মধ্যে বলতে হবে, এবং তুমি তোমার যে অ্যান্সারটাকে বলবে, তোমার ইন্ট্রোডাকশানটাকে, সেটাকে একটা ছকের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথমে তুমি কি করলে, তোমার একটা শুভেচ্ছা এবং বা ওর নাম কিন্তু তুমি তোমার মতন করে বললে, এবং তুমি কোথা থেকে থাকো তুমি হয়তো বললে সুপ্রভাত, নমস্কার দিয়ে শুরু করলে। তারপরে তুমি তোমার নাম যেটা আছে তুমি তোমার নাম বললে, তুমি কোথা থেকে বাস করো সেটা বললে, তোমার জেলার নাম বললে, এবং তোমার কী বলবো, গ্রামের নাম বললে, তোমার থানার নাম বললে। তারপরেই বেশি বলার দরকার নেই, দেন চলে এলে তুমি তোমার কোয়ালিফিকেশান নিয়ে।
তোমার কোয়ালিফিকেশান, আমি মাধ্যমিকে এত পার্সেন্ট পেয়েছি, উচ্চ মাধ্যমিকে এত পার্সেন্ট পেয়েছি, স্যার আমি এরকম স্টুডেন্ট ছিল, এইসব কিছু বলার দরকার নেই। তোমাকে এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। তোমাকে তোমার কোয়ালিফিকেশানের মধ্যে তোমাকে বলতে হবে যে স্যার আমি এত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, এবং সালটা বলার দরকার নেই, আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং তারপরে ডিএলএড করেছি, এবং দেন আমি শিক্ষকতা করতে চাই। এবং তুমি তোমার যদি কিছু এক্সট্রা স্কিল বা হবি কিছু থাকে তুমি সেগুলো বলতে পারো। তবে একটা জিনিস মনে রাখো, তুমি যে স্কিল বা হবির কথা বলবে সেখানে কিন্তু অবশ্যই তুমি একটা জিনিস মাথায় রেখো যে সেইটার ওপরে কিন্তু কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব ওই টপিকটা যেটা তুমি তোমার স্কিল বা গার্ডেনিং বা তুমি বই পড়া যেটাই বলতে চাইছো বা বাচ্চাদের পড়ানো, সেটার উপর কিন্তু ফার্দার তোমার কোশ্চেন হবে। তো সেই টপিকের ওপর তোমার একটা শক্ত ভিত থাকলে তবেই তুমি বলো, না হলে কিন্তু এই টপিকটা খুব একটা বলা আমার মতে বলে উচিত হবে না। এরপর তোমাকে যখন তুমি ইনফরমেশন দিচ্ছ বা কথা বলছো, যে তুমি তোমার সম্বন্ধে বলছো যে তোমার নাম এই, তুমি এখান থেকে এসছো, তখন কিন্তু তোমার দেখি অনেক ছেলে মেয়েদের উপর দিকে তাকায়, নালে নিচের দিকে তাকিয়ে আছে। তো এগুলো করলে হবে না, তোমার আই কন্ট্যাক্ট হতে হবে, একদম চোখে চোখ রেখে কথা হবে। সামনে যে পার্সন আছে মোটামুটি 3জন মতন থাকবেন, তো সেই 3জনের সাথে তোমাকে একদম এক এক করে আই কন্ট্যাক্ট করতে হবে। যিনি কোশ্চেন করবেন তিনার প্রতি একটু বেশি ফোকাসড হতে হবে, এবং বাকিদের প্রতিও তোমাকে কিন্তু আই কন্ট্যাক্ট কিন্তু রেখে চলতে হবে। অন্য কোনো দিকে তাকাবে না, নিচের দিকে তাকানো বা সাইডে তাকানো বা উপর দিকে তাকানো এসব করবে না, একদম টোটালি আই কন্ট্যাক্ট তুমি কিন্তু রাখবে। এবং মুখে কিন্তু সর্বদা একটা মৃদু হাসি রাখবে। এরকম নয় যে মুখে একদম খুব লাউডলি হাসলাম বা ফ্যাক ফ্যাক করে হেসে গেলাম, এরকমটা করলে হবে না। কিন্তু তোমাকে অলওয়েজ কিন্তু একটা কী করতে হবে, মুখে সবসময় একটা মিষ্টতা হাসি কিন্তু তোমার বজায় থাকবে। মানে তুমি হয়তো উত্তর দিতে পারলে না, বা তোমাকে প্রশ্ন করা হলো, তুমি একদম খুব নার্ভাস ফিল করছো, এরকমটা যেন না হয়। নার্ভাস ফিল করলেই তুমি একটা পর্যায়ে পর দেখবে তোমার হাত পা কাঁপছে, নাহলে দেখবে তুমি কপালটা তোমার এত শীতের মধ্যেও তুমি ঘামতে শুরু করে দিয়েছো। তো সেইগুলো তোমাকে সেই সব চিন্তা করলে হবে না, তোমাকে নার্ভাস হলে হবে না তোমার। আর তুমি উত্তর দিতে পারলে না অথচ খুব জোরে জোরে হাসছো, এটাও করলে হবে না। তোমার মুখে কিন্তু হালকা মৃদু হাসি কিন্তু থাকবে, যেটা থেকে তোমার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা হাই দেখাবে। তুমি কনফিডেন্স কিন্তু নিজের কিন্তু ডাউন করলে হবে না। এবার হচ্ছে নেগেটিভ কথা থেকে বেঁচে চলতে হবে, কোনো নেগেটিভ কথা বলবে না, নিজের জেলা সম্পর্কে কোনো মানে খারাপ কথা বলবে না। এবার হচ্ছে যখন ইন্টারভিউয়ে তোমার সম্বন্ধে বা নেতিবাচক বা কথা কেউ যদি বলেন কোনো ইন্টারভিউয়ার, সেটাকে যতটা পারবে অ্যাভয়েড করে চলবে, তার পজিটিভ গুণগুলো তুমি বলে চলবে। এবং আমাকে আরেকটা জিনিস এখানে আরেকটা ছকের মাধ্যমে দিয়ে আলোচনা করে দিই, সেটা হচ্ছে তুমি কী কী জিনিস করবে এবং কী কী জিনিস করবে না। যেমন ধরো নিজের সম্বন্ধে একটু আগেই বললাম, সংক্ষেপে বলবে। ডিগ্রি শুরু থেকে শুরু করাই ভালো, যে ডিগ্রি মোটামুটি ধরো উচ্চ মাধ্যমিক থেকে শুরু করাই ভালো। তুমি মাধ্যমিক থেকে অ্যাড করতে পারো, বেশ। তারপরে হচ্ছে মাধ্যমিকের সাল, উচ্চ মাধ্যমিকের সাল, নম্বর, এসব বলার দরকার নেই। শিক্ষকতার সঙ্গে কেন যুক্ত হতে চাইছো তার বিশেষ গুণ বা শখের কথা বলবে। কোনো রাজনীতি বা কোনো বিতর্কিত বিষয় বা ধার্মিক বিষয় বা রাজনীতির বিষয়, এগুলো তো মোটেই বলবে না। আর আরেকটা জিনিস, তোমার কথা বলার যে ভয়েস হবে সেটা স্পষ্ট এবং স্বাভাবিক রাখবে। এবং সেখানে কিন্তু মুখস্থ করা বা রোবটের মতন কিন্তু গড়গড় গড়গড় করে বলে গেলাম সেটা কিন্তু করবে না। এই কয়েকটা জিনিস তুমি যদি অ্যাভয়েড করো এবং মেনে চলো যে জিনিসগুলো বললাম, তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ কিন্তু যথেষ্ট ভালো হবে। এবার দেখো, আমি একটা মোটামুটি তোমাদের সম্বন্ধে আলোচনা করে দিই। যে আপনাকে হয়তো তোমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি নিজের সম্বন্ধে বলুন, তখন আপনি কিভাবে বলবেন? যে ধন্যবাদ স্যার আমাকে বলতে দেওয়ার জন্য, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তারপর তোমাকে বলতে হবে, স্যার আমার নাম অমুক, আমি অমুক জেলা থেকে আসছি, অমুক থানার অন্তর্গত, অমুক গ্রামের বাসিন্দা। আমি এত সালটা নাও বলতে পারো, আমি এত সালে অমুক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি, অমুক বিষয়ের অনার্স নিয়ে বা অমুক বিষয় নিয়ে, এবং বা স্নাতক কমপ্লিট করেছি বা স্নাতকোত্তর কমপ্লিট করেছি, মাস্টার ডিগ্রি না বলাই ভালো, স্নাতকোত্তর। এছাড়াও
বা এর আগে আমি স্যার ডিএলএড পাস করেছি এত সালে, বলতে পারলে। এরপর স্যার আমার শখ হলো গল্পের বই পড়া, শিশুদের সাথে সময় কাটানো এবং নিজেকে একজন ধৈর্যশীল পরিশ্রমী মানুষ বলে মনে করি, যা শিক্ষকতার জন্য কিন্তু অত্যন্ত জরুরি। এরপরে কিন্তু তোমাকে ফার্দার বেশ কিছু বিষয়ে কোশ্চেন হতে পারে, সেগুলো থেকে তোমাকে জানতে হবে যে তোমার নামের অর্থ কী। যে তুমি যে নিজের নাম বললে সেই নামের কিন্তু অর্থ কিন্তু জেনে রাখবে। তোমার নাম যদি কোনো মনীষীর সাথে মিল খায়, তাহলে সেই মনীষীর সম্বন্ধে কিন্তু তোমাকে ডিটেলস জানতে হবে। যেমন ধরো তোমার নাম আছে সুভাষ, তাহলে সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে কিন্তু ডিটেলস কিন্তু তোমাকে জানতে হবে, মানে ওনার থেকে কোশ্চেন কিন্তু তোমার হতে পারে। বা তোমার নাম এমন হলো যে তোমার নাম সূর্য, তাহলে সূর্যর আর কী কী নাম হতে পারে, আদিত্য, রবি, বা পৃথিবীকে আলো দেয়, পৃথিবী থেকে কত সেকেন্ডে আলো আসে, এই সংক্রান্ত ডিটেলস কিন্তু তোমাকে কিন্তু জানতে হবে। তোমার নাম থেকেও কোশ্চেন হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি যিনারা কোশ্চেন করবেন ওনারা কিন্তু কোনো কোশ্চেন সিট নিয়ে আসে না যে তোমাকে কোশ্চেন করবে, তোমাকে ভেবে রেখে যে তুমি আসবে তোমাকে এই কোশ্চেন করবো, এরকম কিন্তু ওনাদের থিঙ্কিংয়ে কিছু থাকে না। তুমি যে সেলফ ইন্ট্রোডাকশান নিজের সম্বন্ধে দিচ্ছ বা নিজের জেলার সম্বন্ধে বলছো বা বলছো, এই সংক্রান্তই কিন্তু প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত তারপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে কেন আপনি শিক্ষক হতে চান। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বহুজনকে কিন্তু করা হয়েছে। দেখো, এক্ষেত্রে তোমাকে বলতে হবে শিক্ষকতা একটি পেশা নয়, এটি একটি সমাজ তৈরি করার কারিগর সুযোগ। ছোটোবেলা থেকেই শিশুদের শেখানো, তাদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলা কিন্তু আমার কাজ। আমি মনে করি আমার ধৈর্য এবং বোঝানোর ক্ষমতা আমাকে একজন ভালো প্রাথমিক শিক্ষক হতে সাহায্য করবেন। আরও কিছু কোশ্চেন রয়েছে, এগুলো আমি আর অত আলোচনা করছি না। যে আপনার জেলার দুটি জিনিসের নাম বলুন, ভৌগোলিক স্থান, এগুলো কিন্তু জেনে যাবে। আমি পুরো ছক কিন্তু তৈরি করা আছে, এটা সম্বন্ধে তোমাদেরকে দিয়ে দেবো। যেমন তুমি যে এলাকায় থাকো, তুমি যে জেলায় থাকো, সেই জেলায় কী কী বিখ্যাত জিনিস রয়েছে, কী কী পর্যটন কেন্দ্র রয়েছে, কী কী ন্যাশনাল পার্ক রয়েছে, কী কী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি রয়েছে, যদি তোমার জেলায় থাকে সেগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবে। তোমার জেলায় কোনো জিআই প্রোডাক্ট রয়েছে কি না সেগুলো জেনে নেবে। তোমার জেলায় গুরুত্বপূর্ণ সড়ক তুমি জেনে নেবে, গুরুত্বপূর্ণ পদাধিকারী কেনারা রয়েছেন সেগুলো জেনে নেবে। তোমার জেলার মানে লোকাল ইনফরমেশন তুমি কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম খুঁটিনাটি নোট করে নিতে পারো, যেটা কিন্তু তোমাকে ইন্টারভিউয়ে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হতে পারে। স্থানীয় পোশাক, যদি তুমি পোশাক পরিচ্ছদ পরার ক্ষেত্রে পোশাক সংক্রান্ত ভিডিও আমি আগেই দিয়েছিলাম, যদি পোশাক সংক্রান্ত কোনো কোশ্চেন হতে পারে, মানে তুমি যদি স্পেশাল কিছু পোশাক পরে যাও সেই পোশাক সম্বন্ধে কোশ্চেন হতে পারে, যে তোমার এই পোশাকটা যেটা পরে আছো, যে শাড়িটি বা যে জামাটি কাঁথা স্টিচের, এটা কোথা থেকে রিলেট করে এবং এর ইতিহাস তুমি বলো। তো সেক্ষেত্রেও তোমাকে কিন্তু তোমার এই জিনিসগুলো কাজে লাগাতে হবে। তোমাকে পরবর্তী জিনিস রয়েছে, দেখো তোমার হবিটাকে তুমি কিভাবে কাজে লাগাবে। তুমি হয়তো বললে যে স্যার আমার হবি হচ্ছে অঙ্ক কষা, তাহলে তুমি তোমার অঙ্ক কষার হবিটাকে কিভাবে বাচ্চাদের মধ্যে কিন্তু কাজে লাগাবে, এই একটা গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের মধ্যে থাকবে। তো সেইগুলো কিন্তু তোমাকে কিন্তু ভালো করে কাজে লাগাতে হবে। এবার তুমি তোমার ডিস্ট্রিক্টের এবং স্টেট এবং নিজের জেলা সম্বন্ধে কিন্তু তোমাকে কাঠামো কিন্তু মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবে তার কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি তোমাদের বলে দিই। একজন শিক্ষক হিসাবে স্থানীয় পরিবেশ, সংস্কৃতি এবং ভূগোল সম্পর্কে তোমাকে জানতে হবে, কারণ শিক্ষক শুধুমাত্র যে পাঠ্য বিষয় বা পাঠ্যপুস্তক নিয়েই পড়ে থাকে তা নয়, স্থানীয় বিষয় এবং ভূগোল সম্পর্কে তার জোর দেওয়া উচিত। ইন্টারভিউ নিজের জেলা সম্বন্ধে কিন্তু তোমাকে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে কিন্তু মেছো বিড়াল, রাজ্য পাখি হচ্ছে কিন্তু স্টেট বার্ড হচ্ছে সাদা বুক মাছরাঙা, হোয়াইট থ্রোটেড কিংফিশার, রাজ্য ফুল হচ্ছে শিউলি, নাইট ফ্লাওয়ার জেসমিন, রাজ্য গাছ হচ্ছে ছাতিন এবং সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকাফু, প্রধান নদী হচ্ছে ভাগীরথী, হুগলি। এবার দেখো ভাগীরথী হুগলি এই দুটো ভাগের মধ্যে তোমাকে বুঝে নিতে হবে। দেখো, গঙ্গা নদী তুমি যদি দেখো শুরু থেকে তা ফারাক্কা থেকে তোমার ফারাক্কা থেকে যে নদীটি আসছে সেইটার নাম কিন্তু ভাগীরথী। এবং ভাগীরথী থেকে ভাগীরথী নাম নিয়ে ফারাক্কা থেকে তোমার আসছে মায়াপুর ধাম পর্যন্ত। মায়াপুর ধাম একটু হয়তো আমার বলতে ভুল হচ্ছে, মায়াপুর ধাম কি এরকম কিছু একটা জায়গা রয়েছে, যে সেখান থেকে কিন্তু আবার নামটা হচ্ছে হুগলি নিয়ে তোমার বঙ্গোপসাগরে কিন্তু বে অফ বেঙ্গলে কিন্তু পড়ছে। তবে আমি এই লোকেশনটা কিন্তু এক্স্যাক্ট আমার মধ্যে একটু ভুল হচ্ছে, তোমরা একটু এটা চেক করে নিও।
নেক্সট হচ্ছে সীমানা। পশ্চিমবঙ্গের সীমানা 3টি দেশের সাথে রয়েছে, বাংলাদেশ আছে, নেপাল আছে, ভুটান আছে। এবার তোমাকে একটা কোশ্চেন হতে পারে যে আন্তর্জাতিক সীমানা কোন দেশের সাথে সবথেকে বেশি, সেটা হয়ে যাবে বাংলাদেশ। তোমরা প্রত্যেকে জানো, এগুলো সহজ সহজ কোশ্চেন। এবং 5টি রাজ্যের সাথে সীমানা শেয়ার করে, সেটা হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম, আসাম, বিহার এবং আসাম। সবথেকে বেশি তার মধ্যে ঝাড়খণ্ডের সাথে রাজ্যদের মধ্যে। সাক্ষরতার হচ্ছে 76.26%। এটা 2011 সালে জনগণনা অনুযায়ী। বেশ, এরপর দেখো কোথায় কি জিআই ট্যাগ আছে। তবে তোমাদের জানিয়ে রাখি, আমার জেলার জিআই ট্যাগ সম্বন্ধে এইখানে কিন্তু একটা ভুল ইনফরমেশান দেওয়া আছে, আমার জেলাটাই অন্ততপক্ষে। সেটা হচ্ছে, দেখো বীরভূমে এখানে বলা আছে যে কাঁথা স্টিচ হচ্ছে জিআই ট্যাগ। না, এটা ভুল দেওয়া আছে। কাঁথা স্টিচ কিন্তু জিআই ট্যাগের মধ্যে পড়ে না। বীরভূমে যেটা জিআই আছে লেদার শিল্পের উপর, যেটা হচ্ছে তোমার আমার কুটির বলে যে জায়গাটি আছে, ওখানে কিন্তু জিআই ট্যাগ আছে কাঁথা স্টিচের ওপর, কাঁথা স্টিচের নয়, চর্মশিল্পের ওপর। তো যারা ঘুরতে গেছো তারা জানো। বাকি ঠিক আছে যে শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আছে। ভারতবর্ষে টোটাল 44টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 3টে। একটা হচ্ছে সুন্দরবন, 2 হচ্ছে দার্জিলিং, আর 3 হচ্ছে নতুন হয়েছে শান্তিনিকেতন। তো এখানে আমরা এক এক করে দেখব। দার্জিলিংয়ের মধ্যে রয়েছে যেটা, সেটা হচ্ছে দার্জিলিং চা, জিআই ট্যাগ রয়েছে। তারপর রয়েছে তোমার পর্যটন শিল্প রয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে। কমলা লেবু রয়েছে, টাইগার হিল রয়েছে, ঘুমে স্টেশন রয়েছে, ফেমাস প্লেসের মধ্যে নর্গে রয়েছে। তো তুমি তোমার জেলা সম্বন্ধে কিন্তু এটা কিন্তু বিস্তারিত কিন্তু জেনে নেবে। তোমরা কিন্তু এই পিডিএফটা এখানে স্ক্রিনশট নিতে পারো। আমি কিন্তু এত ডিটেলিং তোমাদের সাথে আলোচনা করছি না, তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা পিডিএফটা কিন্তু তোমরা কীভাবে নেবে তোমাদেরকে বলাই আছে, তোমরা কিন্তু সেখান থেকে পিডিএফটা নিয়ে নিতে পারো। তো এই গেল গুরুত্বপূর্ণ ভিডিও। আর ভারতের সম্বন্ধে এখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, সেগুলো একটু ভারতবর্ষের সম্বন্ধে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য তোমাদের বলে দিই। সেটা হচ্ছে ভারতবর্ষের নাম হিন্দুস্তান বা ইন্ডিয়া বা ভারত, এর রাজধানী হচ্ছে নিউ দিল্লি, এবং 28টি রাজ্য রয়েছে, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটি রয়েছে, এবং ভারতবর্ষের হচ্ছে বৃহত্তম লিখিত সংবিধান রয়েছে। ভারতের স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট 1947 সালে, এবং 1949 সালের 26শে নভেম্বর হচ্ছে ভারতের সংবিধান দিবস বা আইন ডে বা ল ডে বলা হয়, এবং 1950 সালে 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালন করা হয়। ভারতের জাতীয় প্রতীক হচ্ছে বাঘ, যেটা হচ্ছে একটা পশু। তারপর হচ্ছে ময়ূর রয়েছে, ফুল রয়েছে, গঙ্গা রয়েছে, নদী, এবং আম রয়েছে জাতীয় ফল, বট রয়েছে জাতীয় গাছ। এটা হচ্ছে ভারতবর্ষের নিরিখে বলছি। আর জলজ প্রাণীর মধ্যে রয়েছে গাঙ্গেয় শুষ্ক, যেটা হচ্ছে গাঙ্গেস রিভার ডলফিন বলা হয়। ঐতিহ্যবাহী পশু হচ্ছে হাতি, হেরিটেজ অ্যানিমেল। সংবিধানে 22টি ভাষার স্বীকৃতি রয়েছে, যেটা 8ম তফসিলে রয়েছে। ভারতের নতুন মুদ্রা হচ্ছে রুপি, এবং জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণমন, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। জাতীয় স্রোত হচ্ছে বন্দে মাতরম, যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এ কটি গুরুত্বপূর্ণ তোমাকে উদাহরণ রয়েছে কোশ্চেন সম্বন্ধে। জিআই ট্যাগ সেটা কি জানতে চাইবে, তো জিআই ট্যাগ সম্বন্ধে বলে নিও যে জিআই ট্যাগ কী জিনিস। দেখো, জিআই ট্যাগ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স, মানে এটার জন্য অ্যাপ্লিকেশন করার একটা পুরো লেন্দি প্রসিডিওর আছে, সেগুলো তোমাকে করে তুমি জিআই ট্যাগ সম্বন্ধে তোমার এলাকার যদি কিছু ইউনিক প্রোডাক্ট থাকে তুমি সেটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। বেশ, এইগুলো মোটামুটি আমাদের আজকের ভিডিও। এরপরে সিলেবাস সম্বন্ধে আমরা পরের ক্লাসে কিন্তু আলোচনা করব, বিস্তারিত তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি এই পিডিএফটা প্রয়োজন হয় তোমরা কিন্তু এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। ধন্যবাদ।